দেশ ছেড়েছে হাদি খুনে মূল অভিযুক্ত, ভারতে পালিয়েছে এমনটাই দাবি করছে বাংলাদেশ পুলিশ। হাদি খুনে মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ, আর সেই ফয়সাল মাসুদ নাকি ভারতে পালিয়েছে এমনটাই দাবি বাংলাদেশ পুলিশের। কেন এহেন আজব দাবি? প্রতিনিধি শান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্নিক, ফয়সাল মাসুদ নাকি অর্থাৎ হাদি খুনে যে মূল অভিযুক্ত সে নাকি বাইকে করে পালিয়েছে এবং ভারতে এসে গা ঢাকা দিচ্ছে, এহেন আজব দাবি কেন বাংলাদেশ পুলিশের? দেখো, এর মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু 18 তারিখে হওয়ার পরে তারপর থেকে কিন্তু বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে এবং বিভিন্ন মহল থেকে বারংবার একদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সেখান থেকে পদত্যাগ করার দাবি বাংলাদেশের জনতার তরফে করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। তাই এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওসমান হাদির মৃত্যু সম্পর্কে পুলিশ কতটা তদন্ত করেছে সেই নিয়ে একটা আপডেট দেওয়ার প্রয়োজন ছিল এবং সেই আপডেটের নামেই মূলত এই তথ্য বর্তমানে দেয়া হচ্ছে বলে আপাতত মনে করা হচ্ছে। যেটা সেখানকার পুলিশ জানিয়েছে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেমনটা জানিয়েছে যে এই ফয়সাল মাসুদ সে ভারতে পালিয়েছে মূলত মেঘালয় সীমান্ত দিয়ে, তার বাকি যারা সঙ্গী ছিল তাদের সঙ্গেই সে পালিয়েছে বলে এমনটাই কিন্তু সেখানকার পুলিশ দাবি করেছে। যেটা তারা জানিয়েছে যে মূলত বাইকে করে তারা মেঘালয় সীমান্ত পর্যন্ত যায় এবং সেই বাইক চালিয়ে নিয়ে যায় আলমগীর শেখ নামে একজন, এবং তার সঙ্গে আরো দুজন সহযোগিতার ছিল যারা মূলত মেঘালয় থেকে ইতিমধ্যেই নাকি মেঘালয় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, তেমনটাই নাকি তারা মেঘালয় পুলিশের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ করে তারা জানতে পেরেছে বলেও তারা দাবি করেছে। অর্থাৎ ভারতেই গা ঢাকা দিয়ে রয়েছে ওসমান হাদি খুনে মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ, এই কথা বলেই আপাতত তারা সেখানকার মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ দমন করার একটা তারা চেষ্টা চালাচ্ছে, তা কিন্তু স্পষ্ট। বেশ। পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল, এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদিকে খুনে এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে যে তথ্য সামনে আসছে যে একটা বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে। হাদিকে খুনে 218 কোটি লেনদেন। শান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্নিক, বাংলাদেশ পুলিশের নজর ঠিক কোন কোন দিকে? দেখো, বাংলাদেশ পুলিশ যেভাবে তদন্ত চালাচ্ছে তাতে বেশ কিছু বিষয়ও কিন্তু পাশাপাশি স্পষ্ট হচ্ছে। প্রথমে ওসমান হাদির মৃত্যুর পরে তারা সরাসরি ভারতের যোগ একটা তুলে এনেছিল, পরবর্তীতে তারা যে সেই গোটা ঘটনা বাংলাদেশ জড়িত, সেই গোটা ঘটনাতে বাংলাদেশেরই কারোর কোনো স্বার্থ কাজ করেছে সেই বিষয়টা তারা পরে বলেছিল। পরবর্তীতে এখন তারা যেটা বলছে, এই গোটা ঘটনার পেছনে 218 কোটি টাকার লেনদেন হয়েছে এবং যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং তাদের কাছ থেকে যা যা জিনিস উদ্ধার হয়েছে তার মধ্যে একটি 218 কোটি টাকার সই করা চেক এবং 53টি অ্যাকাউন্টে সেই টাকা ডিস্ট্রিবিউশনের তারা একটা ট্রেল পেয়েছে বলে তারা জানিয়েছে। কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে যে এত বড় অঙ্কের টাকা মূলত কাকে বা কারা কোন স্বার্থের জন্য কিভাবে দিয়েছিল। যদিও সেই 218 কোটি টাকার যে সই করা চেক পাওয়া গিয়েছে তা আদতে ভুয়ো কিনা কিংবা সেই টাকা আদৌ ক্যাশ করা সম্ভব ছিল কিনা সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর বাংলাদেশ পুলিশ দিতে পারেনি। অর্থাৎ এই গোটা বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে, কেননা গোটা বিষয়টাই শুধুমাত্র সেখানকার মানুষের ক্ষোভ প্রশমন করার জন্য, ভারতকে কালিমালিপ্ত করার জন্য কোনো প্রচেষ্টা কিনা সেই বিষয়টাও কিন্তু একটা সম্ভাবনা হিসেবে 53টি একেবারে শান্নিক 53টি অ্যাকাউন্টে নজর বাংলাদেশ পুলিশের। শোনাবো আপনাদের বাংলাদেশ পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে।
তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল 2 হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হলো: হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল, 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। পদ্মাপাড়ে হিন্দুদের একজোট হওয়ার ডাক, বাংলাদেশের হিন্দু খুন নির্যাতনের প্রতিবাদ, ঢাকার পথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। ছাত্রনেতা খুনে অশান্ত বাংলাদেশ, বারবার টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। নৃশংসভাবে হত্যা করা হয় ময়মনসিংহের এক কারখানার কর্মী দীপু দাসকে। বাংলাদেশের চাঁদপুরে চাঁদাবাজ তকমা দিয়ে হিন্দু যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগ। সম্প্রতি ফের চাঁদপুরে সংখ্যালঘু যুবকের বাড়ি ঘেরাও করে হুমকি দেওয়ার অভিযোগ। হিন্দুদের উপর হামলার অভিযোগ বাংলাদেশের কক্সবাজারেও। এসব ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ঢাকার শহীদ মিনারের সামনে শয়ে শয়ে সংখ্যালঘুরা জমায়েত করেন। ঢাকার রাস্তায় মশাল মিছিল। কিন্তু তাদের হয়নি, প্রতিদিন ঘটে চলছে এবং তার সর্বশেষ জ্বলন্ত প্রমাণ হচ্ছে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড। এবং ঠিক 2 দিন পরে আবার হলো চট্টগ্রামে ঘরের বাইরে থেকে তালা দিয়ে আগুন দিয়ে হত্যা করার প্রচেষ্টা। এসব এদেশ থেকে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায় হওয়ার কারণে তাদের উপরে অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ সবার দেশ, সেই বাংলাদেশে এখন হিন্দু বিদ্বেষের পাহাড়। দিকে দিকে কট্টরপন্থীদের তাণ্ডব, আক্রান্ত সংখ্যালঘুরা। অনেকেই বলছেন এই বাংলাদেশ অচেনা। এবার সংখ্যালঘুদের হয়ে পথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাঁদের দাবি, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। পদ্মাপাড়ের হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তারা। নিউজ 18 বাংলা। অন্যদিকে ফের আক্রান্ত বাংলার পরিযায়ী। ওড়িশায় আক্রান্ত ফের বাংলার পরিযায়ী। বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলা শ্রমিককে মারধর করা হয়েছে। গুরুতর জখম ভগবানগোলার রফিকুল শেখ। প্রণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একবার জানবো। প্রণব, রফিকুল শেখ তিনি কবে গিয়েছিলেন ওড়িশায়, এবং এই যে বেধড়ক মারধর করা হয়েছে ঠিক কিসের ভিত্তিতে, কি কারণে, পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি? দেখো, 40 দিন আগে এই বছর 50 রফিকুল শেখ সে কিন্তু উড়িষ্যার চন্দ্রসিংহপুরে এলাকাতেই থাকতেন এবং সেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে মানে শাটারিংয়ের কাজ করতেন পোর্ট এলাকাতে, এবং দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে ওই এলাকাতেই কাজ করছেন। এবং অভিযোগ যে 2 দিন আগে তারা যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন, শুয়ে পড়েছিলেন 6 জন শ্রমিক, এই এলাকারই 6 জন শ্রমিক তারা ছিলেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন, অন্যরা বাইরে বসে গল্প করছিল আর তিনি ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় কয়েকজন যুবক এসে বাইরে যে সমস্ত যুবকরা ছিল তাদেরকে মারধর করেন, তখনও কিন্তু তিনি ঘুমিয়ে। তারপরে তারা যখন পালিয়ে যায় তারপর তাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে বেধড়কভাবে মারধর করা হয়। আমরা কয়েকদিন আগেই দেখলাম যে সুতির জুয়েল রানাকে নৃশংসভাবে এই উড়িষ্যার সম্বলপুরেই কিন্তু পিটিয়ে খুন করা হয়েছিল, এবং তার আরও 2 জন শ্রমিক গুরুতর আহত হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। ঠিক একই ঘটনা কিন্তু আবারও তোমার ভগবানগোলার এই রফিকুল শেখ এবং তার
যার সঙ্গী ছিল 6 জনের সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটলো। তাদের একটাই দাবি যে তারা বাংলাদেশি বলে কিন্তু তাদেরকে অভিহিত করে এবং তাদের কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টস দেখালেও কিন্তু তারা বিশ্বাস করতে পারছে না যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং বাংলাদেশি বলেই কিন্তু তাদের ওপর চড়াও হচ্ছে এবং বেধড়কভাবে মারধর করছে। এবং এই ঘটনার মধ্যে কিন্তু চরমভাবে পরিবারের পক্ষ থেকেও কিন্তু চরমভাবে দুশ্চিন্তায় পড়েছেন এবং আতঙ্কিত। তারা চাইছেন যে সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করুক যাতে এই রাজ্যে তারা থাকতে পারেন। একেবারে ভগবান গোলায় ফিরে চিকিৎসাধীন শ্রমিক রফিকুল শেখ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোথায় কাজ করতেন? কাজ করতাম ভুবনেশ্বর, আপনার পটিয়া, উড়িষ্যায়। উড়িষ্যায়। ওখানকার লোকজনই মেরেছে? ওখানকার লোকজনই কিছু মেরেছে। জিজ্ঞেস করেছিল? কোনো জিজ্ঞেস করেনি। কি কারণে মারধর করেছে? কোনো জিজ্ঞেস করেনি। একই বল এসে ঘুম থেকে উঠে মার আমাকে। বাঙালি বলে কি মারধর? বাঙালি বলে। ওখানে বাংলায় কথা বলতে? বাংলা কথা। এই কারণে মারধর করেছে? এই কারণে। ডকুমেন্টস কিছু চাইনি? না, ডকুমেন্টস দেখেনি। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। পশ্চিমবাংলাকে দেখলে খালি মারধর করছে। একই কথাই, তোরা বাংলাদেশি। বাংলায় কথা বলে বাংলাদেশি। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ওড়িশায় মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ওঠে আর এই নিয়েই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হুঙ্কার, বাংলার ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। এ নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে মমতা লিখেছেন, প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। 24শে ডিসেম্বর গত বুধবার ওড়িশার সম্বলপুরে বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা, তাঁর পরিবারের দাবি বছর 4 ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত বুধবার সম্বলপুরে তার মৃত্যু হয়। পিটিয়ে খুনের অভিযোগ তোলে পরিবার। রাত্রে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা এসে বেলে মাথাতে মেরে দিলে। আমার ছেলে শুতে শুতে অজ্ঞানে হয়ে বমি করে দিয়েছে। আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। এদিন এক্সপোস্টে জুয়েলের মৃত্যু নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে 24শে ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের কাছে আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে। মমতা আরও জানান, নিহত তরুণ জুয়েল রানার ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায় 0 FIR রুজু করেছে। ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের তদন্তকারী দল গিয়েছে ওড়িশায়। আগেও বিজেপি শাসিত একাধিক রাজ্যে বারবার বাংলার পরিযায়ীদের হেনস্থার অভিযোগ উঠেছে। কোথাও বাংলাদেশি সন্দেহে মারধর, কোথাও আটকে রাখার অভিযোগ। দিল্লি থেকে সোনালী খাতুন সহ 6 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের হস্তক্ষেপে ঘরে ফেরেন সোনালীরা। বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, এই অভিযোগে আগেও পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্সপোস্টে ফের সরব হন মমতা। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ, তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে। আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্যসভার সাংসদের। সরকারি সুযোগ সুবিধাও পাওয়া যাবে না বলে দাবি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও তোপ অনন্ত মহারাজের। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আপনাদের ঠেকার মানুষ প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম বললে তো বাংলাদেশি,
ওলে তো পাকিস্তানি, ওলে মসজিদ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে কয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। অনন্ত মহারাজের মন্তব্য এড়ালেন শ্রমিক। উনি কি বলেছেন জানা নেই, মন্তব্য বিজেপির। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন? কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি? আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে, এই আশঙ্কার কথাই তো এতদিন বলছে তৃণমূল। মন্তব্য কুণাল ঘোষের। আমরা তো এই আশঙ্কার কথা বলছি, ফলে অনন্ত মহারাজ তাদেরও তো কড়া অবস্থান নিতে হবে যদি মানুষের পক্ষে থাকতে চান। যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। এসআইআর হিয়ারিং এ প্রবীণদের দুর্ভোগ, বৃদ্ধাদেরও হিয়ারিং এর ডাক। শুনানিতে লাইনে অপেক্ষায় বৃদ্ধারাও। আজও দিকে দিকে সেই হয়রানির ছবি সামনে আসছে। কতটা দুর্ভোগ, কতটা ভোগান্তি শুনবো ওনাদেরই মুখে। এরা যা কাজ করছেন, বিএলআরও এর টিম এক্সেলেন্ট কাজ করছে এরা। ঠিক আছে, আমাদেরকে একটু সিস্টেমে ভুল থাকতে পারে, নামে ভুল থাকতে পারে, বাট দে আর ডুইং দেয়ার জব। হ্যাটস অফ টু দেম। এটা সত্যি বলছেন, এটা আগে ছিল কথাটা কি এরা 85 ইয়ার্স আর যারা অসুখ আছে যাদের বাড়িতে গিয়ে করবে, দে শুড ডু ইট। আর এখানে একটা আরও জিনিস আমি বিএলআরওকে বললাম, জলের ব্যবস্থা নাই আর এদের টিমের জন্য কোনো ভালো ব্যবস্থা করা হয়নি। স্টিল দে আর ডুইং দেয়ার জব। তো ইয়েস, সিনিয়র সিটিজেনের জন্য, স্পেশালি পিপল হু আর 80 অ্যাবাভ, অসুখ আছে, আসতে পারে না, ওদের জন্য একটু ব্যবস্থা করলে ভালো হতো। এসআইআর শুনানিতে প্রবীণদের হয়রানি অন্য যুক্তি সুকান্ত মজুমদারের। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না তো? যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না, তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। এসআইআর শুনানিতে বয়স্কদের ভোগান্তি। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে এসআইআর এর শুনানি। এসআইআর শুনানির লাইনে হয়রান বৃদ্ধারা। শান্তিপুর 1 নম্বর পঞ্চায়েতের 55 জনকে তলব করা হয়েছে। অসুস্থ হয়েও শুনানির লাইনে ভোটাররা তারা আসছেন। এসআইআর আতঙ্কে বৃদ্ধার চোখে জল। ওই নাম একটু উল্টো পাল্টা আছে, বয়স কত 70-72 হবে, আর কত হবে? ভোট অনেকবার দিয়েছি, ভয় রয়েছে তো, ভয় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভোটে গেছে এই কাগজগুলো জমা দিতে। হ্যাঁ, অসুস্থ। হ্যাঁ, আমার তো পাটা খোঁড়া, কি করবো? কিছু করার নেই, মেয়ের বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, অসুস্থ অবস্থায় কিছু করার নাই, কেউ নাই। আমি একটা বংশ পরম্পরায় তো আছে আমাদের, ভয় কিছু ঠাকুর দাদা ভয়ের কিছু হবে, আজ নয় কাল হবে। আমরা পার্মানেন্ট সেগুলো সরকারের সেইভাবে করা উচিত ছিল, যাতে যারা পার্মানেন্ট আছে সেগুলো খোঁজ খবর নিয়ে যাদেরকে হ্যারাসমেন্ট না হয়। এসআইআর শুনানির লাইনে ছিটমহলের বাসিন্দারা। আশঙ্কা উদ্বেগে বাত্রিগাছের বাসিন্দারা। 2002 সালের তালিকায় তাদের নাম নেই। সে সময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন ভোটাররা। 2015 সালে ভারতের ভোটার হন ছিটমহলবাসী। আপনাদের নামে কাগজ এসেছে? হ্যাঁ, সমস্যা আরো কি, আমরা সিটির লোক, আমাদের কিছুই নাই, ডকুমেন্ট পত্র
আমার 2015 সালে সিট বিনিময় হলো, 2002 কাগজ চাইছে। এখন তো আমরা কোথায় পাই? এখন নিয়ে এসেছি বাবা মার ডকুমেন্ট, জমির খতিয়ান, যেটা আর কি ইদারিং হয়েছে। কতটা ভয়ে রয়েছে? আমরা অনেক ভয়ে রয়েছি। 2002-এ আমাদের বাবার নামও ছিল না, আর সেই সময় আমরা পরাজয় শ্রমিক ছিলাম, দিল্লিতে ছিলাম, ভাড়াতে কাজ করতাম। তো 2002-এ যখন আসেনি আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, কিন্তু আমাদের নামে নোটিশ এসেছে। এটা তো একটা অস্তিত্ব খেলা। ফের এগুলো যদি অ্যাড্রেস জমা করার পরেও যদি না আসে, এটা তো ভয়ের বিষয়। সব থেকে কম নাম বাংলায় বাদ। তৃণমূলের বিএলএদের কৃতিত্ব দিলেন অভিষেক। প্রায় 6 সপ্তাহ লড়াই চালানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক এবং বিএলএদের মধ্যে বৈঠক হয়, সেই বৈঠকে কৃতিত্ব দিলেন অভিষেক। শুধুমাত্র 58 লক্ষ নাম বাদ দিয়ে কমিশন খুশি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বার্তা দিয়েছেন, এই বৈঠকের নির্যাস কি, জানবো বিস্তারিত। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এখনো পর্যন্ত বৈঠক চলছে। বৈঠকের মধ্যে থেকে সূত্র মারফত আমরা কতগুলো বিষয় জানতে পেরেছি, যেগুলোর প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম এবং প্রধান তিনি উল্লেখ করেছেন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের যে ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তিনি দিনকে বৈঠকের মধ্যে তারকেশ্বর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাকার যে ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে, সেই প্রসঙ্গের কথা উত্থাপিত করেছেন। এবং তিনি সেখানে বলেছেন যে শুনানির নামে নির্বাচন কমিশন যেটা করছে সেটা একটা হয়রানি তৈরি করছে। যদি সিনিয়র সিটিজেনদের ভোট পোস্টাল ব্যালটে নেওয়া যায়, তাহলে শুনানি করতে গেলে কেন অন্যত্র যেতে হবে তাদেরকে। এবং এই বিষয়ে প্রতিনিধি দল কালকেই নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত আমরা আগেই জানিয়েছিলাম এটি। এবং তিনি উল্লেখ করেছেন যে কোনো প্রবীণ নাগরিককে সমস্যার মুখে ফেলার যদি ঔদ্ধত্য দেখাতে যায় কমিশন, এবং যদি কেউ অসুস্থ হয়, তাহলে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। একই সঙ্গে তিনি একটা বিএলও 2-দেরকে বলেছেন যে আগামীকাল সকাল থেকে বিএলও 2-রা তাদের নিজের বুথের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের বাড়িতে যেতে হবে। তিনি দ্বিতীয়ত যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে দিল্লি, হরিয়ানাতে যে খেলা খেলেছিল সেটা এখানে খেলতে পারা যাবে না। তিনি একাধিক কারণ এখানে উল্লেখ করে দিয়েছেন এবং কি ক্ষেত্রে নজর রাখতে হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এবং তাতে তিনি গুরুত্ব দিয়ে বলেছেন বিএলও 2-দেরকে তাদেরকে ওই শুনানির সময় ওই শুনানি কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে। যদি কেউ কমিশনের তরফ থেকে তাদেরকে ওখান থেকে বাইরে বার করে দিতে চায়, তাহলে তাদের কাছ থেকে আইনত কাগজ বা বিজ্ঞপ্তি দেখাতে হবে। এবং তিনি উল্লেখ করেছেন এই ধরনের কোনো আইনত কাগজ কমিশনের কাছে নেই বা বিজ্ঞপ্তিও নেই, ফলে তাদেরকে বার করে দিলে তারা গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে তারা যাবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হলে বা প্রধানমন্ত্রী যদি এসে ভার্চুয়াল জনসভা করতে পারে, তাহলে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কেন ভার্চুয়াল শুনানি হবে না। তার যদি পরিযায়ী শ্রমিকদেরকে ডেকে এনে শুনানি করতে হয়, তার ফিজিক্যাল হিয়ারিং করতে হয়, তাহলে তাদেরকে যাতায়াতের টিকিট নির্বাচন কমিশনকে কেটে দিতে হবে। এবং তিনি একই সঙ্গে তার দলের নেতাদেরকেও আজকে সতর্ক করেছেন। তিনি মূলত পুরসভা এবং পঞ্চায়েতের যারা রয়েছেন তাদেরকে সতর্ক করে বলেছেন যে দলের কাজ যদি তারা না করতে পারেন, তাহলে তাদের পদে থাকার অধিকার থাকবে না। এখন এটা যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের সময় প্রত্যেককেই ঠিকমতো কাজ করতে হবে। এবং কোনো ব্যক্তি ঠিকমতো ফর্ম ফিল আপ করছেন কিনা, হিয়ারিং এ রয়েছেন কিনা, তাদের শুনানিতে যদি কোনো অসুবিধা না হয়, সেটা দায়িত্ব হচ্ছে পুরসভা এবং পঞ্চায়েতের নেতাদের। তারা যদি না করতে পারেন, তাহলে তাদের আগামী দিনে যে পদ থাকবে না সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। এবং তুমি শুরুতেই উল্লেখ করেছো যে 58 লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে, সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে বিএলও 2-রা যেভাবে কাজ করেছেন সেইটিও বারবার ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে এখনো পর্যন্ত তিনি যা যা বলেছেন তার মধ্যে উঠে এসেছে। বেশ, ধন্যবাদ আবির।